নমস্কার সবাইকে। আই থিঙ্ক গতকাল এবিপি আনন্দে যুক্তিতর্কের পর আপনারা অনেকেই আমাদের বলেছেন, মেসেজ করেছেন যে দু তিনটে কথা একটুখানি বলা উচিত, কারণ অ্যাপারেন্টলি ওই শেষ সময়টায়, যে সময়টায় ফ্রি রাউন্ড না কি বলে, যাতে প্রত্যেক প্যানেলিস্ট একে অপরকে প্রশ্ন করতে পারেন, সেটা তো অলমোস্ট একটা কুস্তির আখড়া হয়ে যায়। আর আমি কুস্তিতে ঠিক অতটা পারদর্শী নই। আমি মনে করি না যে চেঁচিয়ে কথা বললে বা অন্য কারোর কাছ থেকে মাইক কেড়ে নিয়ে কথা বললে বা শুধুমাত্র গলার জোরেই নিজের আধিপত্য বা আমি যে কথা বলছি সেই কথার ভ্যালিডিটি, স্যাংটিটি এগুলো প্রমাণ করা যায়। ফলে অনেকে আমরা যা কথা বলেছি মনে হয় যে না সবটা বলা গেল না, সবটা শোনা গেল না। দু তিনটে কথা তাই মনে হলো যে অ্যাজ এ সাপ্লিমেন্টারি অফ হোয়াট এভার হ্যাজ হ্যাপেন লাস্টে। যদি আমার মনে হয় গতকাল হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্ররা যেভাবে মনোযোগ দিয়ে যখন আমরা বলছিলাম তখন ফোন ঘাটছিলেন, তখন সত্যিটা কি উত্তরটা কী হবে এগুলো সব জানার চেষ্টা করছিলেন। তাতে খানিকটা ওনারা যে পর্যুদস্ত হয়েছে সেটা তো বোঝা গেছে। দ্বিতীয়ত যে প্রশ্নগুলো আমরা করেছিলাম, যেমন ওনাদের জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি বললেন আমরা অ্যান্টি ন্যাশনাল স্লোগান দিয়েছি, কবে দিয়েছি একটু বলেন, কোথায় দিয়েছি একটু বলেন, তার বিরুদ্ধে এখন অবধি কী কী অ্যাকশন নেওয়া হলো বলেন, কোন কোর্টে এটা প্রমাণিত হলো একটু বলেন। একটাও বলতে পারেনি, তখন আবা বা বাবা করছিলেন, অমুক তমুক সমুক, যেরকম করে আর কি, হোয়াট অ্যাবাউটরি যাকে বলে, কখনো কিছু না পাওয়া গেলে যেরকম একটা চেঁচামেচির অসভ্যতামের পরিবেশ যেটা সৃষ্টি করে সেসব ওরা করেছেন। ফলে এক বোঝা গেছে আমরা যা যা বলেছি তার খুব উত্তর ওদের কাছে নেই। তারপর দেখলাম তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপির তরুণ এমএলএ, যিনি টেমএলএ হয়েছেন, ভোটে জিতেছেন, খুব ভালো কথা, ওয়ান্ডারফুল। তো তিনি দেখলাম একটা ভিডিও পোস্ট করেছেন আজকে। তো ফানি থিং ইজ সেটাতেও নিজের ভিডিওটা দিয়েছে, ও প্রথমে বলেছিল, তারপরে আমি যে বলেছি আমার যে ভাষণটা বা আমার যে উত্তরটা, তার এমন একটা অংশ দিয়েছে যেখানে উত্তরটা নেই, 3-4টে লাইন, এবং তারপরে ওর একটা খুব বোকা বোকা রিভিউটাল অফ দ্যাট। তো প্রথমত এই যে জোর চুরি করার টেন্ডেন্সি, সেটা খানিকটা নিজেরাও সবার চোখের সামনে সোশ্যাল মিডিয়াতে ধরা দিয়ে দিচ্ছে। আচ্ছা সত্যি তুমি যদি এত সৎ হতে, তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপির নেতা, নতুন এমএলএ ইত্যাদি, তুমি একটা আমায় প্রশ্ন করেছো, যে প্রশ্নের উত্তর আমি ওই 10-15 মিনিট যেটুকু সময় দেওয়া হয় তাতে একদম লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন ধরে আমি তোমার উত্তর দিয়েছি। আমার ফেসবুকে অলরেডি সেটা রয়েছেন, আপনারা বহু মানুষ দেখেছেন। আমি সেটা আরেকবার পোস্ট করবো না, কারণ আমার মনে হয় না ওই ভদ্রলোক আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট, তাকে এতটা ভাও দেওয়ার, এতটা গুরুত্ব দেওয়ার কোনো কারণ আমরা দেখি না। তো ওই তিনি যেটা করলেন, যাতে আমার উত্তরগুলো কেটে, আমার উত্তরগুলো না দিয়ে নিজের আর একটা অংশ তার সাথে জুড়ে দিলেন, তাতে খানিকটা এটা প্রমাণ হলো, এক, আপনারা জোর-চুরিতে একদম তৃণমূলের মতোই পারদর্শী, তারও 5 লাঠি ওপরে। দ্বিতীয়, আপনারা এটাও প্রমাণ করলেন যে আসলে আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলোর কোনো রিভিউটাল আপনার কাছে নেই। আপনি যে প্রশ্নগুলো করেছিলেন সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনাকে যে প্রশ্নগুলো আমি করেছিলাম সেই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, তাই আপনাকে ওই নাটকটা, ওই চুরিটা, ওই জোর-চুরিটা করতে হয়েছে। দ্বিতীয়, কৌস্তব বাবু, যার তাকে নতুন নতুন চুল গজিয়েছে, তিনি মাইকে দাঁড়িয়ে বললেন যে এই যে এখানে ডাকলি বাজিয়ে স্লোগান দিয়েছে, দেশ বিরোধী স্লোগান দিয়েছে। দ্য মোমেন্ট ইউ আস্ক, আপনি ডেট বলুন, সময় বলুন, দিনক্ষণ বলুন, সবার সামনে বলুন, তখনই একটু কিন্তু তুতলে গেলেন, বলতে পারলেন না কি বলতে হবে। পরবর্তীকালে উনি যখন বসলেন, আমি খুব ঠান্ডা মাথায় ওনাকে সুন্দর করে বললাম যে দাদা, আপনি যারা কথা বললেন আপনি সেই কথাটা প্রমাণ করুন। অফকোর্স আপনি এত বড় একটা কথা বলছেন, একটা মানুষকে আপনি দেশদ্রোহী আখ্যা দিয়ে দিচ্ছেন, তাহলে কিছু তথ্য প্রমাণ তো আছে, কিছু তো আপনি দেখেছেন, কিছু তো আপনি পড়েছেন, কিছু তো আপনার বাপ দাদারা, মানে ওই বিজেপির যারা বাপ দাদা, RSS এর যারা বাপ দাদারা, কিছু তো আপনাদের শিখিয়েছে, তা কিছু তো আপনি বলতে পারবেন। দেখা গেল সেটাও তিনি বলতে পারলেন না, তখন চাচাতে শুরু করলেন। আমি বারবার বললাম, এই যে ওনারা একটা কথা বলেন না, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা কে বলেছে? এখানে যারা বিজেপির রয়েছেন, এখানে মাকুনি কাকুনি পাকুনি যা সব বলতে আসবে, আমি আপনাদের বলছি, এই যে স্লোগানটা, এই স্লোগানটা কে বলেছে, কবে বলেছে, কোথায় বলেছে? যদি কোথাও বলে থাকে, তাদের নাম কি, তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি কি কাজ হয়েছে, কি কারবাই হয়েছে। 2016 সালে আমি যখন JNU ছাত্রী ছিলাম, তখন এই মিথ্যে কথাটা একটা ডক্টর ভিডিও ছড়ানো হয়েছিল। 2016 থেকে 2026 সাল, 10 বছর হয়ে গেছে, 10টা বছর, আর ডিকেড। দিল্লিতে বিজেপির সরকার চলে এসছে, কেন্দ্রে 2014 সাল থেকে বিজেপির সরকার একেবারে অখণ্ডভাবে রয়েছে, কেউ হারাতে পারছে না, মোদী সায়মনেরা হেভি ব্যাপার হয়ে গেছে। ইয়েট এই 10 বছরে আপনারা প্রমাণ করতে পারলেন না কে ওই স্লোগান দিয়েছিল, এখনো ধরা পড়লো না কেউ। 3 জনের নামে সেই সময় FIR হয়েছিল, একজনের নাম কানাইয়া কুমার, একজনের নাম অনির্বাণ ভট্টাচার্য, আর একজনের নাম হলো উমার খালিদ। উমার খালিদ সম্পর্কে প্রচুর রিজার্ভেশন লোকজনের। আচ্ছা, যে কেসে এই 3টে লোকের নামে কেস হলো, এই 3টে লোক এরা দেশ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত আছে বলে যে এত কথা বলা হলো, অনির্বাণ ভট্টাচার্য এখন কোথায় আছে আপনারা কেউ জানেন? কি করেন তিনি? রাজনীতি করেন, চাকরি করেন, খান, ঘুমান, কি করেন কেউ জানে না।
কানাইয়া কুমার 3টে নির্বাচন লড়ে ফেললো, দিল্লিতে নির্বাচন লড়লো 2024 সালে। তার বিরুদ্ধে অ্যান্টি ন্যাশনাল স্লোগান দেওয়ার এত বড় অভিযোগ 10 বছরে, 8 বছরে, 9 বছরে আপনারা প্রমাণ করতে পারলেন না। তাহলে এই যে মিথ্যে কথা বারবার বলে যাচ্ছেন, এবং উমারের বিরুদ্ধে, উমার খালিদের বিরুদ্ধেও এখনো পর্যন্ত 2 বছর প্রায় ও জেলের মধ্যে রইল, এখনো পর্যন্ত কিচ্ছু আপনারা প্রমাণ করতে পারেননি। তাহলে এই মিথ্যে কথাটা বারবার বলছেন কেন? কারণ আপনাদের কাছে আর কিচ্ছু বলার নেই। কি বলবেন? নির্বাচনের আগে বলেছিলেন গ্যাসের দাম কমিয়ে দেবেন, গ্যাসের দাম কোথায়? নির্বাচনের আগে বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দেবেন, পেট্রোল ডিজেলের দাম কোথায়? যে সিএনজিতে যারা গাড়ি চালান, যে সমস্ত সাধারণ মানুষ সিএনজিতে যারা ড্রাইভারি করেন, এই উবের, ওলা, গিগ ওয়ার্কার হিসেবে যারা কাজ করেন, কলকাতা ঘুরে একটু দেখবেন, 7 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়ান তারা শুধু ওই সিএনজি ভরার জন্য। এরকম হয়েছে 8 ঘন্টা লাইন দেওয়ার পর, 5 ঘন্টা লাইন দেওয়ার পর সিএনজির যে স্টেশন সেখানে গিয়ে জানতে পেরেছেন আর সিএনজি নেই, ফেরত চলে আসতে হয়েছে। এক ভদ্রলোক বলছিলেন প্রায় 24 ঘন্টা একবার উনি গাড়িতে কাটিয়েছিলেন খালি ওই সিএনজি ভরার জন্য। তাহলে দেশের সাধারণ মানুষের যেগুলো বেসিক, তাদের খাবার দাবার, চিনির দাম আকাশ ছোঁয়া, E20 অলরেডি আপনারা সেটা পেট্রোলের চাইতে তার বেশি দাম, ডিজেলের চাইতে তার বেশি দাম। তাহলে যেগুলো আমার বেসিক, সেগুলো একটাও আমরা কাজ করতে পারছি না। নতুন সরকার, পুরনো সরকার, ডবল ইঞ্জিনের সরকার কাজ করতে পারছেন না। মহিলাদের বলা হলো লক্ষ্মীর ভান্ডারকে আরো বড় করে দেওয়া হবে, আরো বেশি মানুষ টাকা পাবেন, আরো বেশি মানুষকে বেশি টাকা দেওয়া হবে। মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন, লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করলেন। এখন আপনি বলছেন সবাইকে অন্নপূর্ণা ভান্ডার দেবেন না। আমার কাছে মেসেজ আছে, একজন মহিলা আমার কালকে, আমি যখন স্টুডিওতে বসে আছি, মেসেজ করেছেন। উত্তরপাড়ায় বাড়ি, মহিলার কাজ করেন, নিজের মতো করে কাজ করেন। তিনি বলছেন তার বাবার সাথে থাকেন, তার বাবা পেনশন পান বলে, তার বাবার বাড়ি আছে বলে তিনি টাকা পাবেন না। এদিকে তার যে স্বামী, তার যে বর, তার যে হাজবেন্ড, তিনি একজন গিগ ওয়ার্কার, তিনি একজন ডেলিভারি ওয়ার্কার। যেহেতু তার বাবার বাড়ি রয়েছে, অতএব তিনি টাকা পাবেন না, তিনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। আমি প্রচুর এরকম আপনাদের মেসেজ দেখাতে পারি, যেখানে এরকম মহিলারা রয়েছেন যারা বিজেপির সমর্থক, বিজেপির সাপোর্টার। আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে, বিজেপিকে ভোট করেছেন, বাড়ির লোকজন বিজেপির সমর্থক, বিজেপির হয়ে কাজ করেন, কিন্তু এখন তারা টাকা পাচ্ছেন না, ভাতা পাচ্ছেন না। ভাতা দেওয়া ভালো, ভাতা দেওয়া খারাপ, কে কার ভাতা পাওয়া উচিত, কার ভাতা পাওয়া নেই, এটা অন্য কথা, ওই ডিবেটে আমি যাচ্ছিই না। কিন্তু নির্বাচনের আগে আপনি যদি এই প্রতিশ্রুতি করে থাকেন যে আমরা সবাইকে এই অন্নপূর্ণা ভান্ডার দেব, যদি আপনার মনে হতো যে ঠিক সবাই তো ভাতা পাওয়ার যোগ্য না, আগে বলতেন না। নির্বাচনের আগে বলতেন যে আমরা সবাইকে ভাতা দেবো না, আমরা দেখবো কারা এদের মধ্যে যোগ্য, এইটা আমার ক্রাইটেরিয়া, আমাদের মনে হয়েছে এই ক্রাইটেরিয়ার মানুষেরই খালি টাকা পাওয়া উচিত, অতএব এদেরকেই আমরা খালি টাকা দেবো। বলতেন, বলেননি কেন? মিথ্যা বলেছে। তাহলে আপনাদের মিথ্যার যে বেসাতি, গরিব মানুষকে, সাধারণ মানুষকে সাহায্য করার যা যা প্রতিশ্রুতি, সেগুলো যখন ফিল করছেন, তখন আর অন্য কিছু বলতে পারছেন না। তখন কে আফজাল গুরু, কে কিষেনজি, কে উমার খালিদ তাদের পিছনে পড়েছেন। এমন জিনিস যার কোনো সারবত্তা নেই, যার কোনো বেস নেই। গতকালের ওই এতে দেখলাম, এবং আজকেও সম্ভবত শুভেন্দু অধিকারী বলছেন যে কিষেনজির ছবি যারা লাগায় তারা দেশদ্রোহী। আচ্ছা শুভেন্দু অধিকারী, আপনি যখন তৃণমূলে ছিলেন, এই কিষেনজিকে আপনি যখন আর্ম সাপ্লাই করেছেন, তখন মনে হয়নি যে এই কাজটা পুরো দেশদ্রোহীদের কাজ? ছেড়ে দিন, আপনি বিজেপিতে চলে এসেছেন। বিজেপির আপনাদের এক নেতা দিলীপ ঘোষ 2020 সালে অন ক্যামেরা মিডিয়াতে 1000 খানেক রিপোর্ট আছে, যাতে দিলীপ ঘোষ আহ্বান জানিয়েছিলেন ছত্রধর মাহাতোকে যে আপনারা আমাদের সঙ্গে আসুন, আমরা একসাথে লড়ি। কে ছত্রধর মাহাতো? কিষেনজির রাইট হ্যান্ড ছত্রধর মাহাতো। তাহলে কিষেনজির জন্য যারা পোস্টার লিখছে তারা যদি দেশদ্রোহী হয়, তাহলে কিষেনজির সাকরেত ছত্রধর মাহাতোকে যারা নিজের দলে আহ্বান জানাচ্ছেন, তিনি দেশদ্রোহী নন? দিলীপ ঘোষ দেশদ্রোহী নন? 2018 সালে জঙ্গলমহলে পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী সমন্বয় মঞ্চ ASM, যেটা মাওবাদীদের একেবারে স্লিপার সেল হিসেবে কাজ করতো, তাদের সামাজিক অংশ হিসেবে কাজ করতো, তার সাথে হাত মিলিয়ে বিজেপি পঞ্চায়েত নির্বাচনে লড়েছিল। তাহলে কিষেনজি দেশ বিরোধী হলে, কিষেনজি দেশদ্রোহী হলে, তার জন্য পোস্টার লেখা মানুষ দেশদ্রোহী হলে, আপনারা দেশদ্রোহী নন? আর আমাদের কিষেনজি শেখাচ্ছেন, আমাদের তিলক টুডু, অভিজিৎ মাহাতো, শালকু সোরেন জঙ্গলমহলে একটা দিন যায়নি যেদিনকে আমরা লাশ করাইনি। এই মাওবাদীদের হাতে, ছত্রধর মাহাতোদের হাতে, কিষেনজিদের হাতে প্রতিদিন ভারতের কমিউনিস্ট পার্টি, লাল ঝান্ডা করা মানুষজন, প্রান্তিক আদিবাসী মানুষজন প্রতিদিন খুন হয়েছে, লুট হয়ে গেছেন। শালকু সোরেনকে মেরে বাড়িতে ফেলে দিয়ে গেছিল, ওর বডিটা ছোঁয়ার অধিকার ছিল না। ওর মা চিতামণি সোরেন বসে থাকতেন, পাহারা দিতেন, শেয়াল, কুকুর, শকুন সেগুলোকে তাড়াতেন। আমাদের কিষেনজি শেখাচ্ছেন। আপনারা যারা কিষেনজির সাথে হাতে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে বামপন্থী সরকারের বিরুদ্ধে লড়াই করলেন, আজকে আপনারা সাধু হয়ে গিয়ে আজকে আপনারা আমাদের দেশপ্রেমের পাঠ পড়াচ্ছেন। ইতনা দ্বিচারিতা কেসে চলেগা? আমি খুব লম্বা কথা বলবো না। গতকাল দেবজিৎ বাবু, যিনি আমার মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির টপার হতে চলেছেন, কারণ তার আগের একটি শোতে আমি দেখেছিলাম দীনদয়াল উপাধ্যায়কে তিনি জ্যান্ত করে দিয়েছিলেন। শত্রুটা খুব সঠিকভাবেই ওনাকে কল আউট করেছিল এবং খানিকটা ওনার মুখ পুড়েছিল, কিন্তু তাতে ওনার শান্তি হয়নি। উনি গতকাল আবার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ফেক নিউজ স্প্রেড করতে চলে এসেছেন।
যেখানে উনি সমস্ত মানুষজন, আমাদের সরোজ মুখার্জি থেকে শুরু করে, শৈলেন দাশগুপ্ত থেকে শুরু করে, অনিল বিশ্বাস, বিনয় কোঙার, হরেকৃষ্ণ কোঙার, জ্যোতি বসু, সবার বিরুদ্ধে একেবারে মিথ্যে কথা বললেন। 5 পাস করেছে, 6 পাস করেছে, অথচ দেখা গেল আমাদের যারা নেতারা, আমাদের সরোজ মুখার্জি আমার জেলার নেতা, আমার বাড়ির সঙ্গে বহুদিনের সম্পর্ক ছিল, স্বাধীনতা আন্দোলনে পার্ট নিয়েছিলেন বলে জেলের মধ্যে ভরে দিয়েছিলেন যখন তিনি মাইনর, জেলে বসে পরীক্ষায় পাশ করেছেন। এটা বামপন্থীদের ক্লাস, এটা বামপন্থীদের লেভেল। আমার মনে হয় না ব্যক্তিগত শিক্ষাগত যোগ্যতা দিয়ে কোনো মানুষের তিনি কতটা ভালো, তিনি কতটা খারাপ, তিনি কতটা ভালো রাজনীতিবিদ সেটা মাপা যায়। আমরা একেবারে বিশ্বাস করি না, কিন্তু আমরা মনে করি যে ছেলেটি বা মেয়েটি স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে জেলে গেলেন এবং জেলের মধ্যেও স্টাডি অ্যান্ড স্ট্রাগলকে বজায় রাখলেন, সেই ইতিহাস, সেই লেগেসি আমাদের গর্ব হয়। আর কারা এই লেগেসিকে, কারা এই ইতিহাসে, কারা এই সত্যিকে তাদের গায়ে কালিমা লিপ্ত করতে চান, কারা মিথ্যে কথা বলতে চান, কারা মিথ্যে কথা বলছেন, কেন বলছেন? এই মুহূর্তে দাঁড়িয়ে ফেসবুকে আই থিঙ্ক বহু মানুষই লিখেছেন, আমি আর সেটার পুরো বর্ণনা দিয়ে আমি সময় নষ্ট করব না। অনিল বিশ্বাস থেকে শুরু করে, হরেকৃষ্ণ কোঙার থেকে শুরু করে, জ্যোতি বসু থেকে শুরু করে, এরা প্রত্যেকে নিজেদের ব্যক্তি জীবনে যথেষ্টভাবে তাদের যা এডুকেশনাল কোয়ালিফিকেশন সেগুলো নিজের মতো করে মেনটেন করেছেন। এবং আমি মনে করি যদি এগুলো নাও করতেন, তবুও রাজনীতিবিদ হিসেবে সমাজের জন্য তারা যে লড়াই করেছেন, সমাজের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, সেই একটাও তাতে কম হয় না। আমরা দেখলাম শুভেন্দু অধিকারী 2011 সালে সম্ভবত 41 বছর বয়সে তিনি রবীন্দ্রভারতী থেকে MA পাস করেছেন। আমার কাছে, আমি শুভেন্দু অধিকারীর সম্পর্কে নানা ধরনের রাজনৈতিক আক্রমণ শানাবো, কিন্তু তিনি 41 বছর বয়সে কেন MA পাস করলেন, এটা আমার তার বিরুদ্ধে আক্রমণের দিক হতে পারে না। আমার কাছে এটা বরং গর্বের বিষয়। তোনার যদি বেশি বয়সে এসে পড়াশোনা করার ইচ্ছা হয়, এটা ভালো বিষয়। বহু মানুষ তারা পড়াশোনা করার সুযোগ পান না, বহু মানুষ নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে হায়ার এডুকেশনে আসে। দেবজিৎ দা আগের দিন বলার সময় বারবার বলছিল 7 বছর লেগেছে, 10 বছর লেগেছে পিএইচডি করতে। কার লেগেছে আমি জানি না। নিখিল দাস বলে ওদের যে এবিভিপির নেতা, 2014 সালেও যাদবপুরের স্টুডেন্ট ছিল, আজও সে যাদবপুরের স্টুডেন্ট রয়েছে। এবং এতে আমি কিছু দোষের দেখি না। প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা, পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা তাদের শিক্ষাক্ষেত্রে টিকে থাকে, ইটস এ ডিফিকাল্ট জব। তাদের যদি কারোর বেশি সময় লেগে থাকে, তা নিয়ে তাকে এতটুকু কিছু বলা যায় না। কেউ যদি এবিভিপিরও সমর্থক হন, আমি তার রাইট টু এডুকেশন, তার রাইট টু এন্টার ইন হায়ার এডুকেশন তাকে ডিফেন্ড করব। তার যদি 10 বছরও লাগে, 12 বছরও লাগে, তার যতদিন প্রাণে চায়, সে যতদিন পড়াশোনা করতে চায়, তার অধিকার তাকে দেওয়া উচিত। এমনিতেও আমাদের যা সরকার, পশ্চিমবঙ্গের সরকার বা ভারতের সরকার 5 বছরের বেশি কাউকে ফেলোশিপ দেয় না। ফলে 5 বছরের বেশি বা সরকারের থেকে আমি বেশি টাকা নিয়ে নিচ্ছি, সরকারের আমি টাকা অপচয় করছি, সরকারের রিসোর্স অপচয় করছি, এইরকম কথা বলাটা একেবারে ভুলভাল কথা। এবিভিপির কারোর বিরুদ্ধেও যদি এই কথা বলা হয়, আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছি। কারণ আমি বিশ্বাস করি রাইট টু এডুকেশন মাস্ট বি গিভেন টু অল। সেটা ক্লাস, কাস্ট, জেন্ডার বা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন তাই নিয়ে তার উপর নির্ভর করে না। ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে নানা ধরনের আপনারা কথা বলেন। আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার খুব খুব গর্ব নেই। আমি মনে করি আমি একটা নির্দিষ্ট প্রিভিলেজ অংশ থেকে আসি। আমার মায়ের যিনি ঠাকুরদা ছিলেন, আমার দিদার যিনি ঠাকুরদা ছিলেন, তিনি সেই সময়ের তর্কালঙ্কার। আমি প্রায় 5টা জেনারেশনের স্বাক্ষর। মানে আমি যে বিপুল সামাজিক সাংস্কৃতিক পুঁজির ওপর বসে আছি, সেখান থেকে দাঁড়িয়ে আমার এতটুকু নিজের অ্যাচিভমেন্টের প্রতি আলাদা করে আমার গর্ব হওয়ার, সম্ভ্রম হওয়ার জায়গা নেই। কিন্তু যে মিথ্যেটা আপনারা প্রতিদিন বলে যান, কেন বলেন, কিসের জন্য বলেন? আমাদের বিরুদ্ধে কিছু বলতে পারেন না বলে, বামপন্থীদের বিরুদ্ধে চুরি ডাকাতির কথা বলতে পারেন না বলে হঠাৎ করে ইররিলেভেন্ট বিষয়গুলো, মানুষের ব্যক্তিগত জীবন, মানুষের ব্যক্তিগত শিক্ষা, সেগুলোকে টেনে আনেন। কেন আনেন? দেবজিৎ দা গতকাল বললেন যে যাদবপুরে নাকি নিট দিয়ে পিএইচডি করা যায় না। অফকোর্স নিট দিয়ে কোথাও পিএইচডি করা যায় না। নিটটা মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন, ডাক্তারি হওয়ার জন্য নিট পরীক্ষা দিতে হয়। নেট পরীক্ষাও আগে পিএইচডির জন্য বাধ্যতামূলক ছিল না। আমি যে ইউনিভার্সিটিতে পড়তাম, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, তার নিজের প্রবেশিকা পরীক্ষা ছিল। ভীষণ কঠিন সেই প্রবেশিকা পরীক্ষা। আমরা মাস্টার্স ফার্স্ট ইয়ারে সবাই নেট পাস করে গেছিলাম। আমাদের মাস্টার্স করতে হতো, তারপর এমফিল করতে হতো 2 বছরের, তারপরে পিএইচডি। তাতেও আমার ক্লাসের সবাই মাস্টার্স করতে করতে আমরা প্রত্যেকে নেট পরীক্ষা পাস করেছিলাম। আর জেএনইউর যে এন্ট্রান্স এক্সামিনেশন হতো, সেটা নেটের চাইতে অনেক কঠিন হতো। কারণ তাতে খালি টিকমার্ক কোয়েশ্চেন থাকতো না, সঙ্গে সঙ্গে কোয়ালিটেটিভ কোয়েশ্চেনও থাকতো, ডেসক্রিপটিভ কোয়েশ্চেনও থাকতো, তারপরে ভাইভা থাকতো এমফিল পিএইচডির জন্য। ফলে আমরা এটা খুবই ডিফিকাল্ট প্রসেসের মধ্যে দিয়ে আমরা ইউনিভার্সিটিতে ঢুকেছি। যাদবপুরের ক্ষেত্রেও তাই সত্যি। যাদবপুরেরও যে এন্ট্রান্স এক্সামিনেশন আপনারা দেখেছেন, আমি গতকালও বলছিলাম, তার যে প্রশ্নপত্র, তাতে সত্যিই মেধার উন্মেষের, মানুষের চিন্তা শক্তি, তার ক্রিয়েটিভিটি, সেগুলোকে পরখ করার একটা জায়গা রাখা হয়। খালি পুঁথিগত বিদ্যা কি কত মুখস্থ করতে পারলো সেটাকে যাচাই করা হয় না। এখন এই ইউনিভার্সিটিগুলো নিয়ে আপনাদের সমস্যা। যারা নেটের পার্থক্য জানে না, তারা বলছে একটা ইউনিভার্সিটি কি করে চালানো উচিত। সজল ঘোষ শুনলাম, আমি কোন একটা বিদ্যাসাগর কলেজের সম্ভবত তিনি যে ম্যানেজিং কমিটি, সেই পরিচালন সমিতির মাথায় বসেছেন।
তাহলে যে রাজনীতি মুক্ত ক্যাম্পাস করার কথা বলছেন আর সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা কলেজের মাথার ওপর আপনি আপনার এমএলএ এমপিদের বসিয়ে দিচ্ছেন, তার মানে আপনি এটা তো বলতে চাইছেন যে আসলে রাজনীতি মুক্ত হবে কিন্তু বিজেপি মুক্ত হবে না, বিজেপি ব্যতীত অন্য সমস্ত রাজনীতি আর করার জায়গা, রাজনীতি করার স্পেস আর থাকবে না। আমরা মনে করি শিক্ষাঙ্গন, সেখানে রাজনীতি থাকবে, সুস্থ রাজনীতি থাকবে। আপনি এবিপি করতে পারেন, টিএমসি করতে পারেন, এসএফআই করতে পারেন, যা প্রাণে চায় তাই করতে পারেন। আপনি কথা বলবেন, যুক্তি দিয়ে বোঝাবেন, সাধারণ মানুষের কাছে যাবেন, সাধারণ ছাত্রছাত্রীদের কাছে যাবেন, যাদের আপনার কথা পছন্দ হবে, যারা আপনাকে গ্রহণ করবেন, তারা আপনার সঙ্গে থাকবেন। আর সেইটা বোঝার জন্য আলটিমেটলি আমাদের ইউনিভার্সিটিগুলোতে ছেলেমেয়েরা কি ভাবছে এটা বোঝার জন্য একটা ইলেকশন করাতে হবে। 2018 সালের পর থেকে পশ্চিমবঙ্গের বুকে ইলেকশন হয়নি। কোর্টের রায় থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জি সরকার করাতে পারেনি। আমরা তো বিজেপিকে চ্যালেঞ্জ করছি, যাদবপুরের জন্য খোলা চ্যালেঞ্জ। যাদবপুরে যদি আপনাদের সত্যি নিজেদের আধিপত্য দেখাতে হয়, যাদবপুরকে যদি সত্যিই গৈরিকীকরণ করতে হয়, তাহলে ইলেকশনে কন্টেস্ট করতে হবে। এর আগে যে আইসিসি ইলেকশন হয়েছিল সেখানে বিজেপি গোহারা হেরেছে। আমরা বলছি গোহারা হারার পরেও সেই ক্যাম্পাসের মধ্যে বিজেপি কথা বলতে পারে, কারণ আমরা সেই ডেমোক্রেসিতে, সেই ডেমোক্রেটিক প্রসেসে বিশ্বাস করি। জিবি ডাকতে পারে, জিবিতে কথা বলতে পারে, ইলেকশনে পার্টিসিপেট করতে পারে। সে একবার গোহারা হেরেছে বলে তাকে আমরা ক্যাম্পাস থেকে বার করে দেওয়ার কথা বলছি না। গণতান্ত্রিক পরিসর মানে যেখানে সমস্ত মানুষ নিজের কথা বলতে পারেন। আমি আমার কথা এখানেই শেষ করব। যে গরুরা, যে বাছুরেরা, যে হনুমানরা হুপ হাপ করতে করতে ঢুকে পড়েছেন, এবং এখন তো বেসিক্যালি আপনাদের আর কিছু বলার নেই। এখন আমার গায়ের রং নিয়ে বলতে পারেন, তাতে বিশ্বাস করুন আমার কিচ্ছু এসে যায় না। গায়ের রং নিয়ে যাদের ইনসিকিউরিটি আছে তারা 3-4টে পল্লা মেকআপ পরে, চোখে গাজল পরে, খুব ফেস পাউডার মেখে মিটিং মিছিল আসতে পারে। আমার তার প্রয়োজন হয় না। কিছুদিন আগে দেখলাম আমার পাকা চুল নিয়ে আপনারা পড়েছেন, এই যে আই হ্যাভ টু বিউটিফুল সিলভার হেয়ার, তা নিয়েও আমার কোনো ইনসিকিউরিটি নেই। আমার মনে হয় গ্রেইং ইজ আ ভেরি নর্মাল থিং। চুল পড়ে যাওয়াটাও বয়সের সঙ্গে সঙ্গে সেটাও স্বাভাবিক। যাদের সেটা নিয়ে ইনসিকিউরিটি আছে তারা পরচুলা পরে মিটিং মিছিলে আসতে পারেন, নেতা মন্ত্রী হতে পারেন। আমার তাদের কিচ্ছু বলা নেই, সেটা পার্সোনাল চয়েস। আমার যেমন পাকা চুল রাখার চয়েস আছে, আমার যেমন আমার গায়ের রং নিয়ে অ্যাবসলিউটলি কমফোর্টেবল হওয়ার চয়েস আছে, ওনাদেরও সেরকম পরচুলা পরার এবং মেকআপ করার চয়েস আছেন। তা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আমার যেটা অসুবিধা সেটা হলো আপনাদের কসবার যাদবপুরের যিনি এমএলএ সর্বরী মুখার্জি দেখলাম একটা পোস্টার নিয়ে তিনি মিছিল করেছেন, যেখানে যাদবপুরের ছাত্রছাত্রীদের সম্পর্কে লেখা হয়েছে বিকৃত কামা, বিকৃত মনা এবং বিকট দর্শা। আমি জানি না যেভাবে উনি ওই পুরো প্ল্যাকার্ড নিজের বুকের কাছে রেখেছিলেন তা তিনি এটা আদেও নিজেকে বলতে চাইছেন কিনা। যদি বলতে চান তাহলে সেটা ওনার সেলফ আইডেন্টিফিকেশন, সে নিয়ে কিছু বলার নেই। কিন্তু এটা যদি আপনার হাঁটুর বয়সী মেয়েদের সম্পর্কে বলতে চান, বিকৃত কামা শব্দের অর্থ কী? 17, 18, 19, 20, 21 বছর বয়সের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা একটা ইউনিভার্সিটিতে পড়ে। তাদের সম্পর্কে আপনি একজন বয়স্ক মহিলা হয়ে, হয়তো আপনি কোনো সন্তানের মা, হয়তো আপনার পরিবারে আপনার চেয়ে কম বয়সী কেউ আছে, ওই বয়সের কোনো ছেলেমেয়েরা রয়েছে, তাদের সম্পর্কে কথা আপনি বলতে পারেন? কতটা নিম্ন রুচি, কতটা নিম্ন মেধা, কতটা খারাপ স্তরের মানুষ হলে এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করা যায়? পশ্চিমবঙ্গের মাটি রোকেয়ার মাটি, পশ্চিমবঙ্গের মাটি ইলামিত্রের মাটি, পশ্চিমবঙ্গের মাটি কল্পনা দত্তের মাটি, পশ্চিমবঙ্গের মাটি মাতঙ্গিনী হাজরারও মাটি। এই মাটিতে মেয়েরা, মহিলারা তারা কি পড়বেন, তারা কি কথা বলবেন, তারা কার সাথে থাকবেন, সেটা বিজেপিও ঠিক করবে না, আরএসএসও ঠিক করবে না, পাড়ার ঝৌরুটে কাকিমারাও ঠিক করবে না। আশা করি আগামী দিনে পশ্চিমবঙ্গের ঋত গৌরব পুনরুদ্ধার করতে, বাদর, গরু, বাছুরদের স্বস্থানে ফেরত পাঠাতে এবং বাংলায় সুস্থ স্বাভাবিক কথা বলার পরিস্থিতি ফিরিয়ে আনতে বিজেপির মধ্যেও যদি কোনো মানুষের এখনও কমপ্লিটলি মাথাটা খালি না হয়ে থাকে, একেবারেই ব্রেন্ডেড না হয়ে থাকেন, আমি আপনাদের একটু অনুরোধ করব, এই যে এলিমেন্টগুলো রয়েছে এদের একটু কন্ট্রোল করুন, এদের একটু বুদ্ধি দিন, মা সরস্বতীর কাছে প্রার্থনা করুন যাতে এদের একটু সুবুদ্ধি হয়। বাকি যে মিথ্যে কথা, যে মিথ্যে ভিডিও যা সব চলছে, আপনারা সবাই জানেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। ইন্টারনেটের যুগ, পোস্ট ট্রুথ যুগ বটে, দুটো মিলিয়েই কোনো কিছুই যাচাই না করে বিশ্বাস করবেন না। আমার কথাও বিশ্বাস করবেন না, অন্য কারোর কথাও বিশ্বাস করবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, শুভরাত্রি জানিয়ে আজকের কথা এখানেই শেষ করব।